যারা বিরোধী দলে আসবে তারা আমার শত্রু হয়ে যাবে, এই ধরনের কালচার থেকে বের হয়ে আসতে চাই। সহাবস্থান করতে হবে। দেশটা তো সবার। মেয়র পদের জন্য বা কোনো ক্ষমতার জন্য আমি কোনোদিনও রাজনীতি করি নাই। চেয়ারে বসা মাত্রই অ্যাকাউন্টেবল টু পাবলিক, পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল হতে হবে। এরকম একটা ফ্রডুলেন্ট কথাবার্তা বললো, দূরত্ব সৃষ্টিটা করলোই তারা, এই জায়গায় সমস্ত কিছু নিয়ে আসলোই তারা, মানে সংবিধান, বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন সহ সমস্ত কিছু আইন অমান্য করে বিএনপির সাথে দূরত্ব সৃষ্টির সুযোগ করলো তারা। এখন আমাকে বলতেছে আমি যাতে আমার দায়িত্বশীল ভূমিকা পালন করি। এই ধরনের হাস্যকর কথা বলার আগে আমার মনে হয় যে আরেকবার চিন্তা করে কথা বলা উচিত, যে বেশি দিন আগের কথা না তো, অতীত নিকটের মধ্যে 1 মাস আগের মধ্যে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা কি ছিল? সেটা কি বিএনপির সাথে সুসম্পর্ক তৈরি করার মতো ছিল? সেটা তো আগে প্রশ্নটা রাখতে হবে। এটা তো ইস্যুটা তো পরে শুরু হয় নাই, এই ইস্যুটা আগের, পরবর্তীতে বৈঠক হয়েছে। তো অতএব আমি মনে করি যে এটা মানে একেবারে হাস্যকর একটা স্টেটমেন্ট হয়ে যায়। হ্যাঁ, কথার যে জিস্ট, যেটা মরালিটির সাথে আমি অবশ্যই অ্যাগ্রি করি। আমি কেন, দেশবাসী অ্যাগ্রি করে যে এই সরকারের সাথে কোনো ধরনের দূরত্ব কেন তৈরি হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি এবং আমরা চাই যে বাংলাদেশ সে অতীতের যে এক্সপিরিয়েন্সগুলো, যে রাজনৈতিক সংঘাত, টোটালি যাতে এটা বন্ধ হয় এবং একেবারে মানুষ জাস্ট ভোট দিয়ে নির্বাচিত করবে এবং যারা বিরোধী দলে আসবে তারা আমার শত্রু হয়ে যাবে, এই ধরনের কালচার থেকে বের হয়ে আসতে চাই। সহাবস্থান করতে হবে। দেশটা তো সবার, না হলে ন্যাশনাল ইউনিটি না হলে তো আমাদের অনেক ঝুঁকি তৈরি হইতে পারে, ন্যাশনাল সিকিউরিটি সহ নানা কিছু। অন্যদিকে আপনাকে এটা বলার অপেক্ষা রাখে না, আপনিও বুঝেন। তো এটা তো আমরা চাই, কিন্তু তারা সব সৃষ্টি করে, তারা পরিস্থিতি তৈরি করে আমাদের সেখানে ঠেলে দিয়ে তারা এখন আমাদের বক্তব্যটা দিবে, এটা তো কোনো মিনিংলেস হয়ে যায়, তাই না? তাহলে আগে তাদের নিজেদেরকে সংশোধন করে আসতে হবে। আসলে এইটা স্থান পেয়েছে কি পায় নাই, সেটা একান্ত বৈঠকে আলাপ হয়েছে কি হয় নাই সেটা আমি বলতে পারবো না। আমার এই বিষয়ে জানা নেই, আমাকে এই বিষয়ে জানায় নাই, সো আই ডু নট নো। বাট আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে অন্তত এই, যেহেতু একটা চলমান ইস্যু রয়েছে এবং এটা শুধু একটা ইস্যু না, এখানে অনেকগুলা ব্যাপার, সর্বোচ্চ আদালতের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়, জনগণের আস্থা অর্জনের বিষয়, জাতীয় নির্বাচনের আগে জনগণকে আস্থা নিতে পারবে কিনা সেই বিষয়ে রয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। অতএব সরকারের পক্ষ থেকেই উচিত ছিল এটাকে উপস্থাপন করেছে কিনা আমরা জানি না, বাট অফিসিয়ালিও এই ব্যাপারে একটা স্টেটমেন্ট আসা, মানে তাদের সরকারের পক্ষ থেকে স্টেটমেন্টটা সরকার দিবে। তারা বৈঠক চেয়েছে, তারা বৈঠকে গিয়েছে, সো স্টেটমেন্টটাও তো তাদের দেওয়া উচিত ছিল যে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, এই কারণে আমরা দিতে পারছি না, বা এই কারণে আমরা দিতে পারি, বা আমাদের বা হোয়াট এভার দেয়ার স্টেটমেন্ট মাইট বি, এটা তারা দিলেই কিন্তু আরও তখনই এটা মানে সংকটটা কেটে যাওয়ার একটা অবস্থা থাকতে পারতো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ইতিমধ্যেই তারা আইন লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, সর্বোচ্চ আদালত অবমাননা তারা করে ফেলেছে, এটা বৈঠকের আগেই তারা করেছে। সো সেই বিষয়টা তো, এটা তো আইনি বিষয়, এখানে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হওয়া সম্ভব, এটা তাদের, কিন্তু জিনিসটা তো সরকারের পক্ষ থেকে আসতে হবে। একটা পয়েন্ট তাহলে একটু বলি যে তারা কয়টা গ্রাউন্ড অজুহাত দিয়েছে এবং কোনটা তারা আসলেই মনে করছে যে ওই কারণেই দেয়া যায় না। এখানে তো তাহলে ধোঁয়াশা একটা বিষয় রয়েছে, কারণ এক এক সময় এক একটা কারণ, যুক্তি কেন তারা দেখাচ্ছে। 2 হলো যে আরজি সংশোধন করা যায় কি না, এটা তো আদালত নিশ্চয়ই মানে না দেখে আরজি সংশোধন বা পরিবর্তন বা যেটাই বলি সেটা করে নাই। তো সেটা কিভাবে হলো এবং সেটা সর্বোচ্চ আদালতে কিভাবে স্ট্যান্ড করলো? নিশ্চয়ই সেটা আইনে রয়েছে বলেই সেটা স্ট্যান্ড করেছে। যদি আইনে না থাকতো, সর্বোচ্চ আদালতে পর্যন্ত গিয়ে তো এটা টিকে যাওয়ার কথা না। তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে অনেক আগের একটা কোনো রায়ে, এই নির্বাচন সংক্রান্ত, যেটা এই মামলার সাথে কোনো ধরনের মিলই নাই। সেখানে কোনো একটা অবজারভেশনে কিছু একটা বলা হয়েছে, কিন্তু অবজারভেশনের থেকে, অবজারভেশন ক্যানট বি অ্যাবাভ দ্য
সিভিল আপনার যে প্রসিজিওর সিপিসি বলে, সিপিসির 6 ধারার কত 17 নম্বর রোল অনুযায়ী যে কোনো সিভিল মামলায় আর্জি সংশোধন করা যেতে পারে, এবং তারা অনেক সময় পরিবর্তন বলে, পরিবর্তন আমরা করি নাই, সংশোধন অথবা সংযোজন সেটা করা যেতে পারে, এবং সেটা কি কি গ্রাউন্ডে কিভাবে যেতে পারে সেটাও খুব স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। এবং আমাদের যে সংযোজনটা করা হয়েছে একই ধারায়, যেই ধারায় আমরা মামলা করেছি সেই ধারারই আরেকটা ধারা সেখানে সংযুক্তি করা হয়েছে। এটার মধ্যে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই, তখনও বিচার কার্য শুরুই হয় নাই। বিচার কার্য শুরু হওয়ার আগেই আবেদন করে করা হয়েছে, এটা নিয়ে কোর্টে হিয়ারিং করে এই আর্জিটা সংযোজনটাকে গ্রহণ করি, তারপরেই আপনার মামলার কার্যক্রম শুরু হয়ে পরবর্তীতে আমরা রায় পেয়েছি। অতএব এটা নিয়ে এখন নানা ধরনের ইস্যু সামনে এনে মূল বিষয়টাকে আড়াল করার যে অপচেষ্টা করছে, এটা অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত যদি মানে এই বর্তমান সরকারের পক্ষ থেকে এই ধারা ওই ধারা, এই মেয়াদ ওই তারিখ এগুলা করে, এটা অত্যন্ত দুঃখজনক যে তারা তাদের পুরা অপকর্মটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে চলেছে, যেখানে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত কর্তৃক এটাকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা মিডিয়াতে তখন সেভাবে আসে নাই, আসা উচিত ছিল। চিটাগংয়ের ঘটনাটা যখন ঘটে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আদালতের রায় যখন হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকারে প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ, জনাব হাসান আরিফ, তিনি ছিলেন এলজিআরডি উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল এবং বিজ্ঞ একজন আইনজীবী, অনেক সিনিয়র আইনজীবী মানুষ ছিলেন। তো তিনি এই সম্পূর্ণ আইনিভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করেন, এবং তার পরিণতি কি হয়েছিল, শপথ অনুষ্ঠান করার বা শপথ গ্রহণ করানোর 3 দিনের মাথায় তার থেকে এলজিআরডি মিনিস্ট্রি নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদকে দেয়া হয়। সেটা ছিল একটা শাস্তিমূলক একটা পদক্ষেপ। তো তখনই কিন্তু আসলে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিএনপির প্রার্থীকে কেন আপনার শপথ পড়তে দেওয়া হলো সেই আক্রোশে তারা উপদেষ্টার পদ থেকে মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনাটিও কিন্তু ঘটেছে, এটার নজির রয়েছে। তারপরে আমার বিষয়টা যখন আসলো, একই ধরনের সিমিলার জিনিস, আমারটা শপথই আর পড়তে দেওয়া হবে না, এই স্ট্যান্ডে তারা চলে গেলো, বিএনপির প্রার্থী শপথই পড়তে দিব না। আর সেই মামলা, সিমিলার মামলা ঢাকা নর্থেও রয়েছে, সেখানে এখন তারা হস্তক্ষেপ করে বলে দিয়েছে যে এখানে রায় দিতে দিব না, তাই ওই রায়টাও এখনো হচ্ছে না। আমি তো ইতিমধ্যে সম্ভবত এটার যা উত্তর দিয়েছি, একাধিকবার প্রতিদিনই বলে চলেছি, এখানে আমার মেয়র হওয়ার জন্যে এই ফাইটটা, এই আন্দোলনটা এই জায়গায় আসে নাই। এটা সম্পূর্ণ সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করে চলেছে, সংবিধানকে বারে বারে লঙ্ঘন করে চলেছে, এবং তারা কোনো আইন কানুনকে তোয়াক্কা না করে হাসিনা যেভাবে তাদের এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দেশ চালানোর চেষ্টা করেছে, নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ করেছে, এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই কার্যক্রমগুলো আমরা করেছি, এবং আমরা মিডিয়ার সামনে গিয়েছি, কথা বলেছি, জনগণের যৌক্তিক দাবিতে যে আন্দোলনটা শুরু হয়েছে সেখানে আমরা সংহতি প্রকাশ করেছি। এই আপনারা মূল ওই বিষয়টাতে আমার মনে হয় থাকা উচিত। আর কেউ যদি ভুল বুঝেও থাকে, আমার বিশ্বাস যে অদূর ভবিষ্যতে তারা অবশ্যই এই ভুলটা তাদের ভাঙবে। কারণ কি কারণে আমি করেছি, কেন করেছি, সত্য কোনো দিন চাপা থাকে না, সত্য অবশ্যই বের হয়ে আসবে। এখানে কোনো দিনও মেয়র পদের জন্য বা কোনো ক্ষমতার জন্য আমি কোনো দিনও রাজনীতি করি নাই, এটা ভবিষ্যতেও প্রমাণ হয়ে যাবে। এখানে সরকারের যে আইন লঙ্ঘনের বিষয়টা, সেটাকে সামনে আনার জন্যে এবং জনগণকে দেখানোর জন্যে কিন্তু এই ফাইটটা আমার করতে হয়েছে। আর 2 নম্বর বিষয় হলো যে হয়তো বা কেউ এটা ভুল বুঝেছে, এবং মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে জনগণ নাকি মানে অনেক বেশি সমালোচনা করছে এবং জনগণ এই ব্যাপারে অখুশি রয়েছে। তো সেটা কোন জনগণ সেটাও কিন্তু চিন্তা করার বিষয় রয়েছে। কারণ আমি যখন
মাঠে যাই বা আমি যখন রাজপথে যাই, আমি তো তখন দেখি যে জনগণ তারা আমার সাথে সংহতি প্রকাশ করছে, আমার জন্য তারা রাজপথে নেমে এসেছে এবং ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে হাজার হাজার ভোটাররা রাজপথে অবস্থান করেছে। তাহলে আমি কোনটাকে জনগণ বলবো? যেটা বায়বীয়, যেটা মানুষের মুখে মুখে বা সোশ্যাল মিডিয়ার লাভ রিয়াকশন বা হা রিয়াকশন বা বিভিন্ন টক শোতে বসে বা বড় বড় বক্তারা জনগণ জনগণ করছে, সেটাকে জনগণ হিসাবে আমি বেশি কাউন্ট করব, নাকি আমি যখন রাস্তায় গিয়ে আসল ব্যক্তি মানে ফিজিক্যাল যারা জনগণ তারা যখন আমার কাছে আসছে তাদেরকে আমি জনগণ হিসাবে কাউন্ট করব? এটাও কিন্তু আপনাদের ভেবে দেখতে হবে। অতএব জনগণের কথা দোহাই দিয়ে তারা তাদের ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করবে, এটা আসলে মানুষ বুঝে এগুলা। এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে পুরোপুরি শতভাগ নিশ্চিতভাবে একটা সুষ্ঠু, সঠিক, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের গণনা সঠিকভাবে সম্পন্ন হবে, ফলাফলটাও সঠিকভাবে ফলাফল ঘোষিত হবে এবং পরবর্তীতে মানে নির্বাচিত ব্যক্তিদেরকেই শপথ পড়িয়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণ উপায়ে প্রস্থান ঘটবে। সেই বিষয়টা নিয়ে জনগণ যদি শতভাগ নিশ্চিত হয়ে বসে থাকে, আমি বলবো যে এইটা তাদের মনে হয় যে এটা ভুল হবে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এটাই হলো মূল বার্তা। আমাদেরকে জনগণ, এখন যেহেতু একটা আলাপ আলোচনা চলছে তাই আমি এখন সেই জায়গাটা নষ্ট করতে চাচ্ছি না। আমি বলবো যে জনগণকে সতর্ক থাকা উচিত। অন্যান্য যে সকল অপরাধমূলক অন্যায় যে কোনো কর্মকাণ্ডে যদি বর্তমান সরকারের কেউ জড়িত হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা প্রতিবাদ করতে হবে এবং সেই ব্যাপারে আমাদেরকে একটা অবস্থান নিতে হবে। আমরা ওই হাসিনার আমলেও তো ছিল যে কোনো সমালোচনা করা যাবে না, বলা যাবে না। আমরা তো আর সেই একই যুগে কি বসবাস করছি? তাহলে সেই ব্যবস্থার পরিবর্তনের জন্যই তো গণ অভ্যুত্থানটা হয়েছে। তাই চেয়ারে বসা মাত্রই অ্যাকাউন্টেবল টু পাবলিক, পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল হতে হবে, পাবলিকের কথা শুনতে হবে, জনগণের কথা অধিকার রক্ষা করতে হবে। এই বিষয়টা নিশ্চিত করার জন্যে জনগণকেই উদ্যোগী হতে হবে। এটাই আমার জনগণের প্রতি বার্তা থাকবে।